আচ্ছা, তো আগের দিন এখানে শেষ করেছিলাম যে রাইবোজোম প্রোটিন ট্রান্সলেশন মেশিন হিসেবে কিভাবে কাজ করছে। এবার সেইটার যে ছোট ছোট স্টেপগুলো, বিশেষ করে ট্রান্সলেশন ইনিশিয়েশন ফ্যাক্টর বলে একটা জিনিস আগে কোনো একটা ক্লাসে ডিসকাশন হয়েছিল। হুম, তো কি করে স্টেপ বাই স্টেপ হচ্ছে, বিশেষ করে ভার্টিব্রেট মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই প্রসেসটা আরো কমপ্লিকেটেড এবং 8টা ক্লিয়ার কাট স্টেপ আছে। ঠিক আছে, মানে ব্যাপারটা তো মানে একটা কি বলবো, মানে মানে পুরো কাজটা তো একটা কমপ্লিকেটেড একটা জিনিস, মানে একটা কারেক্ট পজিশনে সবার সঙ্গে সবাইকে ফিট করানো, একটা পজিশনের কাজ হয়ে গেলে পরের পজিশনে যাওয়া, মানে এই পুরো মেকানিজমটা একটা মোটরের মতন একটা জিনিস। তো এই পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ কিভাবে, মানে সুশৃঙ্খল ভাবে কিভাবে এক্সিকিউট হচ্ছে, সেটা হচ্ছে একটা পার্ট। তো সেটাই ট্রান্সলেশনের ইনিশিয়েশন পার্টটা 8টা স্টেপ আছে, এবং সেখানে কে কে হেল্প করে। অবশ্যই প্রথমত স্টার্ট কোডন তো একটা ব্যাপার আছে, স্টার্ট কোডন থেকে ব্যাপারটা শুরু হয়। এছাড়া কতগুলো স্পেশাল সেট অফ প্রোটিন আছে যাদের বলা হয় ট্রান্সলেশন ইনিশিয়েশন ফ্যাক্টরস। ঠিক আছে, এবার এই যে বিভিন্ন কম্পোনেন্টস আছে যেখান থেকে ট্রান্সলেশনটা হয়, মানে এই যে 4টে কম্পোনেন্ট, মানে এখানে যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, মানে পিএইচই অ্যামিনো অ্যাসিড সেটা একটা পার্ট, টিআরএনএ একটা পার্ট, অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফার আরএনএ সেটা একটা পার্ট। এবার তারা যে সবাই একটা একটার সঙ্গে কানেক্ট হচ্ছে, তারপরে আবার কোডন স্ট্রিপ মেসেঞ্জার আরএনএর সঙ্গে কানেক্টেড হচ্ছে, সেখান থেকে অ্যামিনো অ্যাসিড হচ্ছে, বন্ডিং ফর্মেশন হচ্ছে। এই হুম, এই স্টেপগুলোকে পরিচালনাটা করছে কিছু স্পেসিফিক ইনিশিয়েশন ফ্যাক্টর, মানে এক একটা স্টেপের জন্য এক একটা ইনিশিয়েশন ফ্যাক্টরই দরকার। আর আরেকটা ইনিশিয়েশন ফ্যাক্টর ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট রোল কি কে প্লে করে, সেটা হচ্ছে জিটিপি। জিটিপিটা এটিপির মতোই একই ধরনের একটা ট্রাইফসফেট, যেটা এটিপি, যেমন এটিপি থেকে যখন এডিপি হয় তখন এনার্জি সাপ্লাই করে। সিমিলারলি জিটিপি থেকে যখন জিটিপি থেকে যখন জিডিপি হবে, মানে হাইড্রোলাইসিস হয়ে, তখন সেখানেও ও একটা এনার্জি সাপ্লাই করে, ওটা ইম্পর্টেন্ট। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিটিপির কাজ হলো যে ও প্রুফ রিডিং করে। অর্থাৎ এই যে ইনিশিয়েশন ফ্যাক্টর দিয়ে বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড হয়ে যে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেটা ঠিক মতো তৈরি হয়েছে কিনা সেইটা চেক করে। সেটার চেকিং কমপ্লিট, মানে চেকিংটা কমপ্লিট হলে তবেই জিটিপির হাইড্রোলাইসিস হয়ে ওটা গুয়ানিন ডাইফসফেট হয়। আর যদি চেক করে দেখা যায় যে কম্পোনেন্টগুলো যে অ্যাড হয়েছে সেখানে কোথাও ভুল টুল আছে, মানে ভুল কম্পোনেন্ট অ্যাড হয়েছে বা ভুল জায়গায় অ্যাড হয়েছে, দু ধরনের ভুল হতে পারে ইন দ্য প্রসেস অফ ট্রান্সলেশন। বেসিক্যালি কি ফর্ম হচ্ছে, একটা অর্গানোকেমিক্যাল কমপ্লেক্স ফর্ম হচ্ছে, যেটাকে আমরা বলছি, সরি, যেটাকে আমরা বলছি ট্রান্সলেশন ইনিশিয়েশন কমপ্লেক্স। ঠিক আছে, তো এই যে কমপ্লেক্স ফর্মেশনটা হয়েছে, কিভাবে হয়েছে না, বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড হয়ে হয়ে হয়েছে। এই কমপ্লেক্সটা তৈরি হওয়ার সময় দু রকমের ভুল হতে পারে। এক হতে পারে যে কম্পোনেন্টটাই ভুল হতে পারে, রং কম্পোনেন্ট।
আর একটা হতে পারে যে রাইট কম্পোনেন্ট কিন্তু অ্যাট রং প্লেস। ঠিক আছে, তো এবার যদি উল্টোপাল্টা জায়গায় উল্টোপাল্টা কম্পোনেন্ট ঢুকে যায় তাহলে তো ভুলভাল প্রোটিন তৈরি হয়ে যাবে। তা সেখানে একটা চেকিং দরকার, ঠিক যেরকম আমরা মাইটোসিস মানে সেল ডিভিশনের সময় যেমন আমরা বিভিন্ন চেক পয়েন্ট ছিল যেখানে চেকিং হচ্ছিল যেটা ঠিক আছে কিনা, ঠিক হলে তবে এটা পাস হয়ে পরের স্টেজে যাচ্ছিল। সিমিলারলি এখানেও একই জিনিস হবে, এখানেও একটা চেকিং এর দরকার হবে। সেই চেকিং এর কাজটাই করে জিটিপি বা গুয়ানিন ট্রাইফসফেট। যদি কমপ্লেক্সটা কারেক্টলি ফর্মড হয় তাহলে জিটিপির হাইড্রোলাইসিস হয়ে জিডিপি হয় এবং দেন অনলি দেন দ্য কমপ্লেক্স becomes stable। আর যদি জিটিপিটা মানে যদি কমপ্লেক্সটা ভুল হয় আর কি, ইফ দ্য কমপ্লেক্স ইজ রং, তখন জিটিপি থেকে জিটিপি হয় না এবং ইন দ্য জিটিপি স্টেজ দ্য কমপ্লেক্স ইজ আনস্টেবল। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি ইন্ডিভিজুয়াল স্টেপগুলো কিরকম। ওকে, তাহলে স্টেজ 1 ফার্স্ট স্টেজে তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কি? প্রথম হচ্ছে জিটিপি, যেটা ওই প্রুফ রিডিং করবে, আর হচ্ছে ট্রান্সফার আরএনএ। কোন ট্রান্সফার আরএনএ? ট্রান্সফার আরএনএ আমরা আগেই বলেছি যে বিভিন্ন অ্যামিনো অ্যাসিড স্পেসিফিক বিভিন্ন ট্রান্সফার আরএনএ আছে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে একটা আমরা আগে যেটা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম সেটা ছিল পিএইচইর করেসপন্ডিং অ্যামিনো অ্যাসিড, এইটা। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচই করেসপন্ডিং ট্রান্সফার আরএনএ। আচ্ছা, এখন আমরা এই এক্সাম্পলটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে মিথিওনাইন করেসপন্ডিং ট্রান্সফার আরএনএ। Why? Because methionine is not only just an amino acid but it is also the start codon। এখান থেকেই ট্রান্সলেশনটা শুরু হয়। তাহলে আমরা যেহেতু ট্রান্সলেশনের ইনিশিয়েশনটাকে বলছি, তাহলে ট্রান্সলেশনের ইনিশিয়েশন তখনই সম্ভব যদি মিথিওনাইন কানেক্টেড ট্রান্সফার আরএনএ যদি অ্যাড হয় এই ট্রান্সলেশন কমপ্লেক্সে, তাহলেই একমাত্র এটা সম্ভব। তাহলে আমরা স্টার্ট কোডন যেটা আছে অর্থাৎ মিথিওনাইন স্পেসিফিক ট্রান্সফার আরএনএ এবং জিটিপি ফার্স্ট স্টেজে এই দুটো প্লাস ইনিশিয়েশন ফ্যাক্টর ই ফর হচ্ছে কি ইলংগেশন। ঠিক আছে, তো ইআইএফ এবারে বিভিন্ন ইনিশিয়েশন ফ্যাক্টরের বিভিন্ন নাম আছে, সেটা একটা আলাদা নোমেনক্লেচার আছে, সেটা এখন যাওয়ার দরকার নেই। স্টেজ 1-এ ইনিশিয়েশন ফ্যাক্টর ইআইএফ2 ও এদের সঙ্গে মানে এদেরকে একটা কমপ্লেক্স তৈরি করতে হেল্প করে। ঠিক আছে, টার্নারি কমপ্লেক্স ফর্মেশন। তাহলে নতুন যে কমপ্লেক্সটা তৈরি হলো সেটা হচ্ছে কি মিথিওনাইন ট্রান্সফার আরএনএ, তার সঙ্গে অ্যাটাচড অবস্থায় আছে জিটিপি2। আচ্ছা, সেটার সঙ্গে কে অ্যাড হচ্ছে? রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে, মনে আছে তো? একটা উপরে 60S আর একটা উপরে 40S। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এটা অন্যরকম থাকে 50-30, কিন্তু ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এটা 60S and 40S। সো প্রথমে শুধুমাত্র 40S সাব ইউনিটটা আছে, মানে রাইবোজোমের দুটো সাব ইউনিট আলাদা হয়ে গেছে, হয়ে শুধুমাত্র 40S সাব ইউনিটটা আছে। 40S সাব ইউনিটের মানে দুটো সাব ইউনিটের যে জাংশনটা ছিল সেখানে ছিল তিনটে সাইট
এই পজিশনে ট্রান্সলেশনের কাজটা হতে পারে ই, পি এবং এ। ওকে, তাহলে এখানে সেটাকেই আমরা দেখাচ্ছি। ট্রান্সলেশনের কাজটা হতে পারে ইপিএ এই তিনটে সাইটে। সো 40 সাব ইউনিট ইপিএ তিনটে সাইট 1, 1A, 3 এটা বাদ দিয়ে এটা আরো আনুষঙ্গিক কম্পোজিশন। তো সেকেন্ড স্টেজে তাহলে কি হবে? সেকেন্ড স্টেজে এই GTP2 মিথিওনাইন ট্রান্সফার আরএনএটা 40A সাব ইউনিটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এই কমপ্লেক্সটা তৈরি করবে। এই কমপ্লেক্সের নাম 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, কেননা ইনিশিয়েশন মানে ট্রান্সলেশন প্রক্রিয়াটা এখনো শুরু হয়নি। আর এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে এই যে ট্রান্সফার আরএনএটা সেটা ঢক করে কোথায় বসছে? পি সাইটে বসছে। তাহলে কি হলো? when a ribosome dissociates at the termination of a translation, অর্থাৎ একটা ট্রান্সলেশন কমপ্লিট হলে রাইবোজোমটা ব্রেক করে 40S এবং 60S এই দুটো পার্টে ভেঙে যায়। Now the 40S subunit is bound by initiation factor 1, 1A and initiation factor 3. তাহলে initiation factor 2 যেটা ছিল সেটা মিথিওনাইনকে জিটিপির সঙ্গে অ্যাড করছিল। ইনিশিয়েশন ফ্যাক্টর 1, 1A এবং 3 এরা 40S সাব ইউনিটকে এই মিথিওনাইন ট্রান্সফার আরএনএর সঙ্গে ফিট করাচ্ছে। EIF1, EIF1A, EIF3। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এখানে 1, 1A আর 3 দিয়ে ইনিশিয়েশন ফ্যাক্টরগুলোকেই বলেছে। ঠিক আছে, ওটা মানে আনুষঙ্গিক কোনো স্ট্রাকচার নয়, এগুলো হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টরস। একটা আগের পর্যায়ের ট্রান্সলেশনটা শেষ হওয়ার সাথে সাথে রাইবোজোমটা ডিসোসিয়েট হয়ে 40S আর 60S হয়েছে এবং তার সঙ্গে ইনিশিয়েশন ফ্যাক্টর 1, 1A এবং 3 অ্যাটাচ হয়ে গেছে। হয়ে এই ব্যাপারটা হয়েছে, অর্থাৎ ওরা একে হেল্প করবে এর সঙ্গে কানেক্টেড হতে। তাহলে এদের সাহায্যে এরা দুজন কানেক্টেড হয়ে 43S কমপ্লেক্স ফর্ম করবে এবং এই প্রসেসটাতে ইনিশিয়েশন ফ্যাক্টর 5 সেটাও ওদেরকে হেল্প করবে এবং ইনিশিয়েশন ফ্যাক্টর 5টা এই কমপ্লেক্সের মধ্যে ইটসেলফ ঢুকে যাবে। ঠিক আছে, এরকম করে একটা কমপ্লিকেটেড স্ট্রাকচার তৈরি হলো। এটা হচ্ছে স্টেপ 2। তাহলে স্টেপ 2তে কি কি আছে? 40S সাব ইউনিট, ট্রান্সফার আরএনএ প্লাস বিভিন্ন প্রকারের ইনিশিয়েশন ফ্যাক্টর। পুরো জিনিসটাকে বলা হচ্ছে 43S ইনিশিয়েশন কমপ্লেক্স। ওকে, এবং জিনিসটা অ্যাটাচ হচ্ছে পি সাইটে। নেক্সট স্টেপে এই পার্টটা এখন বাদ দে। নেক্সট স্টেপে এটা তো রাইবোজোমের মেশিনারি পার্টটা আমরা রেডি করলাম। এরপর আমার কি লাগবে? যেই বেল্ট থেকে কপিটা হবে সেই বেল্টটাকে রেডি করতে হবে। তো সেই বেল্ট হচ্ছে মেসেঞ্জার আরএনএ বেল্ট। ঠিক আছে, messenger RNA is activated when a multi-subunit initiation factor 4 is bound to it. Initiation factor 4 যেটা আছে সেটার মধ্যে অনেক রকম সাব পার্ট আছে, 4A, 4B, 4G, 4E, এবং এদের স্ট্রাকচারটা খুবই কমপ্লিকেটেড, যেটা এখানে অতটাও ডিটেলে দেখানো নেই। কিরকম টাইপের কমপ্লিকেটেড? যেমন সাব ইউনিট EIF4E, ওর কাজ হলো মেসেঞ্জার আরএনএর যে 5' যে ক্যাপটা থাকে, একটা প্রোটেক্টিভ ক্যাপ থাকে, নিশ্চয়ই মনে আছে, 5' একটা গু অ্যানাইলেট ক্যাপ থাকে। ঠিক আছে,
এই যে 4E তার কাজ হলো 5' ক্যাপের সঙ্গে অ্যাটাচ হওয়া। কিন্তু এই যে বাকি যে পোর্শনটা আছে 4G, যেটা এখন 4Eর সঙ্গে অ্যাটাচড অবস্থায় আছে ঠিকই, কিন্তু সবসময় যে এখানেই মৌরসেপারটা বসে থাকবে এটা কিন্তু নয়। 4G সাব ইউনিট একটু আকারে একটু বড় সড়ো, এবং 4Gর আসল কাজ হলো এই যে একটা মেসেঞ্জার আরএনএ স্ট্রিপ আছে, এই স্ট্রিপটাকে অ্যাকচুয়ালি একটা লুপে কনভার্ট করা। কারণ দেখতেই পাচ্ছিস যে এটার যে লাস্ট পার্টটা থাকে যেটাকে বলা হয় পলি এ টেল, আগের দিনই বললাম যে অ্যাডিনাইল কমপ্লেক্স অ্যাড হয়ে অনেকগুলো এ ট্রিপল এ সাব ইউনিট লাস্টের দিকে অ্যাড হতে থাকে, এবং এটা অনেকগুলো থাকে। এই বেসটা প্রায় 150 থেকে 200টা মেসেঞ্জার আরএনএর 3' এন্ডে, এটা তো 5' এন্ড, মেসেঞ্জার আরএনএর 3' এন্ডে এরা পরপর পরপর অ্যাড হয়ে এটা লেজ বানিয়ে রাখে। তো 4G যেটা একটু বড়সড় দেখতে সাব ইউনিট, তার কাজ হচ্ছে পলি এ টেল যেটা আছে সেটাকে বলা হয়, লেজটাকে টেকনিক্যাল টার্মটা হচ্ছে পিএবিপিসি, অর্থাৎ পলি এ বাইন্ডিং প্রোটিন কমপ্লেক্স। তো 4Gর কাজ হচ্ছে কি ওই পিএবিপিসি কে একসঙ্গে বাইন্ড করা। ঠিক আছে, এবার এখন এখানে ছবিতে তো একটাই অ্যাটাচ হয়েছে বলে দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে একটা 4Gর সঙ্গে অনেক পলিএটেল বাউন্ড অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে এটা একটা প্রথমে একটা ওপেন স্ট্রিপ মতন ছিল, এখন আর এটা স্ট্রিপ অবস্থায় নেই। এখন 4Eটা 5' অ্যাটাচ হয়েছে, আর 4Gটা পলিএটেলের সঙ্গে নিজেকে অ্যাটাচ করেছে, আর 4A এবং 4B এরা 4Gর মধ্যে ঢুকে বসে আছে। এদের কাজটা কি সেটা আমরা একটু পরে দেখব। তাহলে এইটা হচ্ছে আমার যে স্ট্রিপ থেকে কপি করা হবে সেই স্ট্রিপটা, আর এটা হচ্ছে কপিয়ার মেশিনটা। তাহলে স্টেপ 4-এ কপিয়ার মেশিনের সঙ্গে কপিং স্ট্রিপটা অ্যাড হয়। পলিএটেলটা আগের দিনই বলেছি। তো কপিয়ার মেশিন যেটা 43S প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স, সেটা এটার সঙ্গে অ্যাড হয়। কি সুন্দরভাবে অ্যাড হচ্ছে দেখ, অ্যাড হয় এমনভাবে যে এটার শেপটা চেঞ্জ হয়ে এরকম এরকম টাইপের হয়, হয়ে জিনিসটা একটা পারফেক্ট মেশিনের মতো এটার ভেতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে ইপিএ সাইট, এই পোর্শনটাই ইম্পর্টেন্ট, ই পি এবং এ, এখানেই যাবতীয় কাজটা হবে। তাহলে যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা ফিতের মতো যদি এটাকে ভাবি, তাহলে এই দুটো স্লটের মধ্যে দিয়ে আসলে ফিতেটাকে এরম করে পরপর পরপর টেনে নিয়ে যেতে হবে। এই ব্যাপারটাই আসলে মানে কন্ট্রোল করবে এই ইনিশিয়েশন ফ্যাক্টরগুলো। সেভাবে দেখতে গেলে 4th ইনিশিয়েশন ফ্যাক্টরটাই সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে, কেননা ঠিক জায়গায় সেট করানো এবং টেনে টেনে মানে কাজ হয়ে গেলে সেটাকে টেনে আবার একটা অন্য মানে অন্য একটা স্লটকে ওইখানে আনা, এই কাজটা পুরোটাই কন্ট্রোল করে 4th ইনিশিয়েশন ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি 43S ইনিশিয়েশন কমপ্লেক্স বাইন্ডস অ্যান্ড EIF4 mRNA কমপ্লেক্স করে ব্যাপারটা এরকম দেখতে হলো। তারপর লেট আস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য নেক্সট স্টেপ। এই জিনিসটাই আমি একটু আগে বলছিলাম যে এখানে এই মুহূর্তে এটা হয়তো এটার সঙ্গে অ্যাটাচড হয়ে আছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে 4E আর 4G সবসময় একটা আরেকটার সঙ্গে গায়ে লেপটে থাকবে, কেননা এদের দুজনের ফাংশনটা কিন্তু আলাদা। 4Eর ফাংশন হচ্ছে 5' এন্ডে নিজেকে অ্যাটাচ করে রাখা, 4Gর কাজ হচ্ছে পলি এ টেলের সঙ্গে নিজেকে অ্যাটাচ করে রাখা। ঠিক আছে, আচ্ছা, এরপর স্টেপ 5-এ কি হচ্ছে অ্যাকচুয়ালি, 5' এন্ড থেকে 3' এন্ডের দিকে স্ক্যানিং হচ্ছে, অর্থাৎ ফিতেটাকে ধরে এবার টানা হচ্ছে। দ্য আরএনএ হেলিকেজ অ্যাক্টিভিটি অফ সাব ইউনিট EIF4A। 4G একটা বড় সাব ইউনিট যার মধ্যে ঢুকে আছে দুটো ছোট ছোট সাব ইউনিট 4A এবং 4B। 4A যেটা আছে
সেটার একটা এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে which is called RNA হেলিকেজ। ওর কাজটা কি? ওর কাজ হচ্ছে আরএনএ এর যদি কোনো সেকেন্ডারি স্ট্রাকচার থেকে থাকে, কারণ আরএনএ তো সবসময় এরকম একটা স্ট্রিপ ফর্মে থাকে না, আরএনএ এর অনেক রকম স্ট্রাকচার থাকে, এরকম আরো অন্যরকম কোনো স্ট্রাকচার থাকতে পারে। তো আরএনএ হেলিকেজ ওই সেকেন্ডারি স্ট্রাকচার কিছু থাকলে তার প্যাচটাকে খোলে, আর স্ক্যানিং এর কাজটা করে রাইবোসোমটা। এই কারণেই এদেরকে সকলকেই বলা হয় হেল্পার, কিন্তু মেশিন বলা হয় রাইবোসোমকে। তাহলে দেখতে পেলি দিস ইজ ওয়ান ভেরি কি বলবো মানে ইন্টারেস্টিং এক্সাম্পল অফ সেলুলার মোশন। সেলুলার তো ঠিক না, সেলের ভেতরে এটা হচ্ছে, তাহলে এটাকে ইন্ট্রাসেলুলার বলি। ইন্ট্রাসেলুলার মোশন, একটা সেলের ভেতরেই যে কত ছোট ছোট পার্টে কত রকমের মোটর অ্যাক্টিভিটি থাকে বা মেকানিক্যাল অ্যাক্টিভিটি থাকে, এইটা হচ্ছে তার একটা উদাহরণ। এখানে রাইবোসোমটা কিন্তু নিজেই একটা এনার্জাইজড মেশিন, এবং ও নিজেই একটা পজিশন থেকে আরেকটা পজিশনে ও নিজে নিজেই কিন্তু শিফট করে, নিজেই স্ক্যান করে 40 সাব ইউনিট। কতক্ষণ অব্দি স্ক্যান করবে? যতক্ষণ না ও স্টার্ট কোডনটাকে পাচ্ছে। যদি এইউজি না পায় তাহলে ও স্ক্যান করতেই থাকবে এবং তারপরে আবার কিছুই করবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম করে স্ক্যানিং প্রসেস চলছে, চলতে চলতে ইন স্টেপ 6 পি সাইটে এইউজি কোডনটা ঢুকে পড়েছে। ইন দিস পিকচার হিয়ার অ্যাট দ্য পি সাইট দ্য স্টার্ট কোডনটা ঢুকে পড়েছে। এবার ট্রান্সফার আরএনএ এর নিচে আমরা জানি যে অ্যান্টিকোডন থাকে সেটস অফ 3। সেই অ্যান্টিকোডনগুলো তো চেক করতে করতে থাকছে যে কোথায় এইউজি আছে। ফর সিম্পলিসিটি আমি যদি স্ট্যান্ডার্ড বেস পেয়ারিং ধরি, তাহলে ট্রান্সফার আরএনএ এর নিচে ইউএসি ট্রান্সফার আরএনএ এর নিচে এই অ্যান্টিকোডনটা থাকলে ও ইট উইল বি এবল টু রেকগনাইজ এইউজি বেস পেয়ারিং। তো যখনই সেটা আছে তখনই ওর সাথে সাথে এবার মিথিওনাইনের করেসপন্ডিং, সুতরাং নিশ্চয়ই ইউএসি এটাই আছে ওর নিচে। তো ও যখনই এইউজি কে পেলো তখনই ও বুঝতে পারলো যে এবার ওকে স্টার্ট করতে হবে এই প্রসেসটা। যখনই এই কারেক্ট কমপ্লেক্স ফরমেশনটা হলো তখনই কি হলো, এখানে যে জিটিপি ছিল সেটার হাইড্রোলাইসিস হলো এবং জিটিপি হলো। কেন হলো? বিকজ দ্য স্টার্ট, এখানে লেখাটা ঠিক হবে না, why did it happen? Because the start codon was recognized. ঠিক আছে? তাহলে যেই মুহূর্তে স্টার্ট কোডন রেকগনাইজড হলো সেই মুহূর্তে 48S ইনিশিয়েশন কমপ্লেক্স, আগেরটা ছিল 43S প্রি ইনিশিয়েশন ছিল, তখন তো শুরু হয়নি, এইবার তো শুরু হবে। সো 48S ইনিশিয়েশন কমপ্লেক্সটা যখন কারেক্টলি ফর্ম হয়ে গেছে তখন জিটিপিটা হাইড্রোলাইসিস হয়ে জিডিপি হলো, অ্যান্ড নাও দিস কমপ্লেক্স ইজ স্টেবল, কারণ এখনো জানে যে এখন আমাকে ট্রান্সলেশনটা করতে হবে, আমি সিগন্যালটা পেয়ে গেছি, আই নিড টু স্টার্ট দ্য ট্রান্সলেশন প্রসেস। নেক্সট স্টেপে অনেক কিছু হবে। প্রথমত বাকি যে মাথাটা ছিল রাইবোসোমের, অর্থাৎ 60S সাব ইউনিট, এই যে ইপিএস সাইট, এই সাইটটাও তো অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, মানে এটা যেন অনেকটা ভাবতে পারিস যে একটা বাক্সের মতো, মানে বাক্সের মানে কৌটোর মতো আর কি। কৌটোর মধ্যে যখন ঠিকঠাক জিনিসটা ফর্ম হয়ে গেল, সাথে সাথে কৌটোর উপরে ঢাকা দিয়ে এটাকে ঢেকে দেওয়া হলো, তারপর প্রসেসটা অ্যাকচুয়ালি হবে। এখনই হবে না ট্রান্সলেশন, কৌটোটা ঢাকা দেওয়ার পর হবে সেটা।
কৌটো ঢাকা দেওয়ার সাথে সাথে অনেক কিছু হয়। প্রথমত 60S এর সঙ্গে আরেকটা ইনিশিয়েশন ফ্যাক্টর থাকে, যেটা হচ্ছে 5B অ্যালং উইথ জিটিপি। ঠিক আছে, এটা এখন ঢাকা দিয়ে দিল 5B জিটিপি। একই সাথে ও কি করবে, এই যে আরো কিছু এক্সট্রা এক্সট্রা সব ঢাকনা ছিল, পুরোনো পুরোনো ঢাকনাগুলো, যেগুলোর এখন আর প্রয়োজন নেই, কেননা এদের প্রয়োজনটা ছিল ওই স্টার্ট কোডন রেকগনাইজ করানো পর্যন্তই এদের প্রয়োজনটা ছিল, মানে মেসেঞ্জার আরএনএ কে ইনট্যাক্ট রেখে স্টার্ট কোডন পর্যন্ত ব্যাপারটাকে টেনে আনা এবং 48S ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করা। যেহেতু এদের কাজ হয়ে গেছে, তাহলে এটা এসে কি করবে, এদেরকে ছুটি করিয়ে দেবে। তাহলে 1 এটা থাকবে, কিন্তু 1টা চলে যাবে, 5 বেরিয়ে যাবে, ইনিশিয়েশন ফ্যাক্টর আর কি। 1 2 আর 2টা এখানে, সরি 2 হবে না, 1 3, 2টা তো অ্যাটাচই হয়নি, 1 3 4 5 এই চারটে ইনিশিয়েশন ফ্যাক্টর এখান থেকে রিলিজড হয়ে যাবে, 5B উইথ জিটিপি এটার মধ্যে ঢুকে যাবে। এইবার নাও দিস কমপ্লিটস আওয়ার রাইবোজোম মেশিন। আর যেহেতু এই 4G জিনিসটাও যেহেতু বেরিয়ে যাবে, সেই জন্য এখানে যেটা লুপ টাইপের হয়েছিল সেটাও আবার লুপ না হয়, সেটাও আবার স্ট্রেট লাইন হয়ে যাবে। 4Gটা অ্যাকচুয়ালি প্রোটেক্ট করছিল পুরো মেসেঞ্জার আরএনএটাকে, যতক্ষণ না মানে ট্রান্সলেশন প্রসেসটা ঠিকঠাকভাবে শুরু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপর আচ্ছা এখানেও একটা কমপ্লেক্স ফরমেশনের ব্যাপার আছে, কিন্তু এর আগের বার জিটিপিটা জিডিপি হওয়ারটা, মানে জিটিপি থেকে জিডিপি, এটা হচ্ছে অলওয়েজ একটা প্রুফ রিডিং মেকানিজম। তাহলে যতবার একটা কমপ্লেক্স ফরমেশনের গল্প থাকবে, ততবারই জিটিপি থেকে জিটিপি হওয়ার একটা ব্যাপার থাকবে। প্রথমবার 48S কমপ্লেক্স ব্যাপার, মানে ঠিক মতন ফিট হয়েছে কিনা স্টার্ট কোডনটা, সেটা রেকগনাইজ করে 48S কমপ্লেক্স সৃষ্টি হলো। যখন ওটা মানে প্রুফ রিডিং হয়ে কারেক্ট বলে মনে হলো, তখন জিটিপি থেকে জিটিপি হলো। এইখানে আবার একটা ওই ধরনের ইম্পর্টেন্ট কমপ্লেক্স তৈরি হচ্ছে, কারণ এখানে 60S এর সঙ্গে 40Sটা অ্যাড হচ্ছে। সেই অ্যাডিশনটা প্রপার হয়েছে কিনা সেইটা আরো একবার প্রুফ চেকিং হবে, মানে 40S আর 60Sটা ঠিকঠাক হয়েছে কিনা। এটা ঠিকঠাক অ্যাড হয়ে এটা হবে 7 48 100, 100S হবে না, এটা ওই রকম অ্যারিথমেটিক না। ঠিক আছে, এটা হবে 80S। সো এই 80S ইনিশিয়েশন কমপ্লেক্সটা যখন হবে, ঠিকঠাক কমপ্লেক্স ফরমেশনটা হয়েছে, সেই যদি এটা ঠিকঠাক হয়, তাহলে প্রুফ চেকিং কমপ্লিট হওয়ার পর এই যে জিটিপিটা আছে সেটা হাইড্রোলাইসিস হয়ে জিডিপি হবে, এবং অ্যাজ এ রেজাল্ট 5B ইনিশিয়েশন ফ্যাক্টর এবং 1A ইনিশিয়েশন ফ্যাক্টর এই দুটোই রিলিজড হয়ে যাবে। তাহলে দিস ইজ আওয়ার ফাইনাল স্টেজ অফ ট্রান্সলেশন ইনিশিয়েশন। ট্রান্সলেশন শুরু হওয়ার মধ্যেই এতগুলো ব্যাপার আছে। ঠিক আছে, আপ টু দ্য ফরমেশন অফ 80S ইনিশিয়েশন কমপ্লেক্স। এই ব্যাপারটা কমপ্লিট হওয়ার ফলে ট্রান্সলেশন প্রসেসটা এবার চলতে থাকবে। এখন রাইবোজোম স্ক্যান করতে থাকবে যতক্ষণ না স্টপ কোডনকে পাচ্ছে, এবং তারপর অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে এরকম পলিপেপটাইড বন্ড এগুলো হয়ে হয়ে ব্যাপারটা কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার এই টপিকটা এতটাই, বাকি টপিকগুলো আমি আবার নেক্সট ক্লাসে ডিসকাস করব। এটা তো ট্রান্সলেশন ইনিশিয়েশন হলো। এরপর ইলংগেশন হতে হবে। কিভাবে
পলিপেপটাইড বন্ডগুলো ফর্ম হচ্ছে। সো ডিউরিং চেইন ইলংগেশন ইচ ইনকামিং অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার আরএনএ, ওই এরম যেগুলো দেখতে মানে schematically, they move through 3 ribosomal sites E, P, A and in eukaryote, এগুলো সবই যেগুলো বলছে এই এত কমপ্লিকেটেড প্রসেসগুলো সব ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রেই হয়। তো চেইন ইলংগেশন ইন ইউক্যারিওটস, এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, আজকে একটু কম করেই পড়ালাম, তো আমি একটা জিনিস একটু বুঝতে পারছি না যে যেটা পড়ানো হচ্ছে সেগুলো কি তোরা আদৌ পরে একবার রিডিং দিচ্ছিস নাকি জাস্ট ক্লাসটা করে তারপরে আর কিছু করছিস না, এটা একটু বল তো ঠিক করে।